করোনা পরিস্থিতি নিয়ে আমরা এখন কথা বলবো ডক্টর প্রিয়ঙ্কর মণ্ডল, এমডি মেডিসিন, ডিএম কার্ডিওলজি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটালের সঙ্গে। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। নমস্কার। প্রথমে একটু আপনার নামটা একটু। আমি ডক্টর প্রিয়ঙ্কর মণ্ডল, ডিএম কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ইন আনন্দলোক মাল্টি স্পেশালিটি হসপিটাল, শিলিগুড়ি সেবকরোড। আচ্ছা, বলুন। এই কোভিডটা 1 বছর হতে চললো আর কি আমাদের দেশে, মার্চ মাসে গত বছর লকডাউনের পর থেকে। তো এখন তো একটু আমাদের এখানে কোভিডটা কমে এসছে, কিন্তু অন্যান্য জায়গায় আমরা শুনছি সেকেন্ড ওয়েভ একটা চলছে। এই ক্ষেত্রে কি বার্তা দেওয়া যায়? এখন যদি আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কিছু শিক্ষা নিতে চাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে উই আর ল্যাগিং বিহাইন্ড দ্য স্পাইক অফ কোভিড, তো সেক্ষেত্রে কোভিড যে চলে গিয়েছে এখনই, এবং আমরা যে সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে যেগুলো জানি, যে মাস্ক পরা, ফ্রিকুয়েন্টলি স্যানিটাইজ আমাদের হাতকে করা, এবং সেই সঙ্গে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা ইত্যাদি, সেই সতর্কতামূলক যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আমাদেরকে ইভেন আফটার টেকিং দ্য ভ্যাকসিন উই হ্যাভ টু কন্টিনিউ those practices. These are very much vital information you should know. তো এই ধরনের ইন্টারমিটেন্ট স্পাইকিং, সেকেন্ড ওয়েভ, ইভেন থার্ড ওয়েভ ইত্যাদি আস্তে আস্তে হতে থাকবে। হয়তো আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে অনেকটা পরে পরে এই পিকগুলোকে পাবো। তাই ভ্যাকসিন নেওয়ার সাথে সাথেই কেউ প্রোটেক্টেড হয় না। এখন যে ধরনের রিপোর্ট মেডিকেল জার্নালে প্রকাশিত হচ্ছে সেগুলো থেকে যদি আমরা নজর দিই, যারা ইনফেকশন নেই, যারা এখনো ইনফেক্টেড হয়নি, তাদের ক্ষেত্রে 2টো ডোজ ভ্যাকসিন ইউজুয়ালি গভর্নমেন্ট রেকমেন্ডেশন অনুযায়ী 4 উইকস ইন্টারভ্যালে, কিন্তু কিছু কিছু জার্নাল আছে যেগুলো ইভেন WHO রেকমেন্ডেশনের দিকে যদি আমরা তাকাই, তারা রেকমেন্ড করছে যে 8 to 12 উইকস। তাহলে সেক্ষেত্রে ইফেক্টিভ ইমিউনাইজেশন বুস্ট হয়, এবং সেটার সঙ্গে সঙ্গে যে সেকেন্ড ডোজের পরেই যে সঙ্গে সঙ্গেই সে প্রোটেক্টেড হয়ে যায় এমন কিন্তু নয়। কিছুটা সার্টেন উইকস ওর লাগে ইমিউনিটি বুস্ট করতে, মেমোরি সেলকে জাগ্রত করতে। এবং যারা প্রিভিয়াসলি ইনফেক্টেড তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এখন পেপারগুলো যেগুলো পাবলিশ হচ্ছে, দেখা যাচ্ছে যে ফার্স্ট ডোজের পরেই তারা কিন্তু বেশ ভালো রকম, তাদের ক্ষেত্রে অ্যান্টিবডি রেসপন্সিভনেস বেশ ভালো রকমের মতো আসছে। তো সমস্ত কিছু রিপোর্ট এখনই যে ফাইনাল কনক্লুশনের মতো বলার পর্যায়ে আছে এমন নয়, কিন্তু টাইম ডিপেন্ডেন্ট ম্যানারে আমাদেরকে যদি নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে চাই, সোসাইটিকে বাঁচাতে চাই, তাই কারেন্ট এক্সিস্টেন্স অনুযায়ী আমরা প্রোটোকলগুলো মেনটেন করছি, এবং সেগুলো রেগুলার বেসিসে আমাদের যে গভর্নিং বডিগুলো রয়েছে সেগুলো রেগুলার বেসিসে আপডেটও হচ্ছে। তো তাই আমি বলি, কোভিড চলে গেল এভাবে আমরা কখনোই ভাববো না। কমে গেল মানেই যে আমাদেরকে অনেকটা স্বস্তি দিয়েছে সেটাও নয়। আমরা মনে রাখবো যে আমরা এই সতর্কতামূলক ভঙ্গিগুলোই যেন আগামী দিনের নিউ নর্মাল, এবং সেই নিউ নর্মালেই যেন আমরা অভ্যস্ত হই। আমরা যেন আমার মনে করি না যে নিউ নর্মালের পার্টটা শেষ হয়ে গেলে আবার আমরা ওল্ড আগেকার মতো মেলামেশা এবং আগেকার মতো শেয়ারিং, আগেকার মতো ব্যাপার স্যাপারগুলো আর থাকবে না আগেকার মতো, এবং নিউ নর্মালেই আমাদেরকে অভ্যস্ত থাকতে হবে। সেটা মেবি কামিং 1 year, মেবি 2 year. ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট রাইট নাও। এখনই বলা সম্ভব না যে কতদিন, কিন্তু ফর দ্য টাইম বিং উই শুড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, উই শুড গো ফর স্যানিটাইজেশন অফ দ্য হ্যান্ডস এন্ড অল ফ্রিকুয়েন্টলি, এবং মাস্ক ইজ ইম্পর্টেন্ট অ্যাপার্ট ফ্রম ভ্যাকসিনেশন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে যেটা খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত আমাদের বলা হয় যে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভাইটামিনস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট ইমিউনিটি বুস্টিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে ফল মূল থেকে শাকসবজি সব ধরনেরই আমরা সুষম খাদ্য যেন, আগেও যেরকম রেকমেন্ডেশন ছিল এখনো তাই থাকবে, যে আমরা খাবার দাবারের প্রতি সুষম খাদ্য এবং আমাদের ভাইটামিনস, ফল ইত্যাদি যেন আমরা নিই, এবং সাথে সাথে আমাদেরকে যেগুলো ব্যাড হ্যাবিটস, যেগুলো অ্যালকোহল, স্মোকিং, এইগুলো যেন আমরা, এগুলো আরো এই কোমরবিডিটি গুলো কিন্তু পরের দিকে আরো বেশি সাফারিংস, মরবিডিটি এবং মর্টালিটির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তাই যারা ক্রনিক স্মোকার তাদের তো অবশ্যই,
এবং যারা এই স্মোকিং এর দিকে আস্তে আস্তে টার্ন নিচ্ছে, যারা নিউ জেনারেশন, যারা এই প্রথম দিকে অনেক কিছু তারা হয়তো অভ্যস্ত নয়, কিন্তু বন্ধু বান্ধবদের চক্করে পড়ে তাদের পিয়ার প্রেসারের জন্য কেউ অনেক সময় অনেক স্মার্টনেস দেখানোর জন্য সেটাকে অনেকে স্মার্টনেস ভাবে ইয়াং বয়সে, সেগুলো কিন্তু এখনো যদি না সতর্ক হয়, ভবিষ্যতে কিন্তু কোভিড হোক বা নন কোভিড হোক, ভবিষ্যতে দে উইল ল্যান্ড আপ ইন ডায়ার কনসিকুয়েন্সেস। তো আমাদের শুধুমাত্র খাবার দাবারের পজিটিভ অ্যাসপেক্ট গুলো নয়, নেগেটিভ যেগুলো অ্যাসপেক্ট গুলো, যে ধরনের নেশার দ্রব্য, সব ধরনের নেশা থেকেই আমাদেরকে মুক্ত থাকতে হবে। খুব সুন্দর, অসাধারণ। আমরা খুব সুন্দর বক্তব্য, তথ্য আপনার কাছে জানতে পারলাম। এবার আরেকটি প্রসঙ্গে একটু জানতে চাইছি, যে সেটি আলাদা, যদিও কোভিডের সঙ্গেও সম্পর্ক চলে আসছে, যে হার্ট ফেল করার একটা বেশ দেখা যাচ্ছে, ভালো লোক, সুস্থ লোক দুম করে হার্ট ফেল করে মারা যাচ্ছে। প্রায়ই আমরা এই খবর পাচ্ছি, সাধারণ লোক, মানুষজন। এবং এই কোভিডে এসেও আরো টেনশনও অনেকের, হার্টের একটা প্রবলেম দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে কি করণীয়? নর্মালি কোভিড তো আমরা প্রথম দিকে যখন আমরা প্রথমের দিকে ভেবেছিলাম যে কেবলমাত্র পালমোনারি কম্পোনেন্ট বা লাংস কে এফেক্টেড করছে, পরের দিকে দেখা যায় যে এমন কোনো সিস্টেম নেই যে সিস্টেমে কোভিডের ছাপ নেই, এবং হার্ট ইজ নট অ্যান এক্সেপশন। হার্টের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের, সব ধরনের কম্পোনেন্টই ইনভলভ, ইলেকট্রিক্যাল সিস্টেম, অ্যারিথমিয়া থেকে শুরু করে, করোনারি আর্টারি সিস্টেম, হার্ট অ্যাটাক থেকে শুরু করে, মায়োকার্ডিয়াম, মায়োকার্ডাইটিস থেকে শুরু করে, মাসলের প্রবলেম, ইলেকট্রিক্যাল সার্কিটের প্রবলেম, ইভেন রক্তনালীর প্রবলেম, সব ধরনের প্রবলেমই কোভিডের ক্ষেত্রে হতে পারে। হার্ট অ্যাটাক, হার্ট ফেলিয়ার, অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, সব ধরনের ক্ষেত্রেই আমরা দেখে অভ্যস্ত, কারণ আমাদের নিজেদের ইনস্টিটিউশনেও অনেক ধরনের কোভিড পেশেন্ট ছিল, আমাদের আন্ডারেই ছিল, এবং সব ধরনের দেখেই আমরা অভ্যস্ত। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে প্রোটোকল অনুযায়ী মেনটেন করা, এবং সব থেকে আরো বেশি আমরা যাদের জনসাধারণের জন্য যেহেতু এই বক্তব্য, তাই আমাদের তাদেরকে বলবো, অনেক সময় আমাদের টেন্ডেন্সি থাকে যে আমরা, অনেকে রয়েছে যারা ফিভার আসছে, তাদের সিমটম সবসময় যে তার অ্যানোসমিয়া হবে, স্মেল চলে যাবে, এমন নাও হতে পারে। তো ফিভার থাকলেই অনেকে অ্যাভয়েড করছে, জানে আমি এক্সপোজ হয়ে যাব, আমার কোভিড হয়েছে, তো লুকিয়ে ছুপিয়ে ট্রিটমেন্ট করানো বা পাবলিকলি না বলা বা মেডিকেল অ্যাটেনশনের দিকে বা মেডিকেল হেল্প না নেওয়া, সেটা অনেক সময় আমাদের ক্ষেত্রে একটু প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে। অনেকে জানাচ্ছে না, যার ফলে টেস্টও হচ্ছে না, আনরেকগনাইজ থেকে যাচ্ছে, সেটা কখনো ইচ্ছাকৃত, কখনো বা অনিচ্ছাকৃত, এবং সেখান থেকেই স্প্রেড করে যাচ্ছে। পরে যখন সেটা একটা ফ্লেয়ার আপ হচ্ছে, তখন তারা মেডিকেল পার্সোনালদের কাছে আসছে, হসপিটালে বা নার্সিং হোমের সাহায্য নিচ্ছে, তখন দেখা যাচ্ছে ইট ওয়াজ আ কোভিড, এবং তখন দেখা যাচ্ছে বাড়ির বাকি লোকজন ইনভলভ, এবং তাদের ক্ষেত্রে অনেকে বয়োজ্যেষ্ঠ থাকেন, তারাও কোমরবিডিটি কন্ডিশনে থাকে, তাদের ক্ষেত্রেও অনেক ব্যাড এফেক্টস পরবর্তীকালে দেখা যায়। তাই আমাদের বক্তব্য হলো, কার্ডিয়াক পার্ট হোক, পালমোনারি পার্ট হোক বা নন পালমোনারি পার্ট হোক, নিউরোলজিক্যাল পার্ট হোক, যখনই কোন রকম প্রবলেম হবে, বিট ফিভার, সবসময় যে ফিভার আসবে এমনও নয়, অনেক সময় ফিভার নেই কিন্তু তা সত্ত্বেও কোভিড ডিটেক্টেড হয়েছে এমনও হয়। তো যদি কোনো প্রবলেম হয়, তখন যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার দেখাতে হবে, এবং যখন কোনো ডক্টর তার সাসপিশন করছেন যে একটা কোভিডের টেস্ট করানোর জন্য প্রেসক্রিপশনে লিখছেন, এখন তো প্রথম দিকে তো খুব প্রবলেম হতো যে কতগুলো রেকগনাইজড জায়গা ছাড়া কোভিডের টেস্ট করানো খুব মুশকিল ছিল। তো এখন তো সেটা গভর্নমেন্ট অনেকটা স্প্রেড আউট করে দিয়েছে, যার ফলে সরকারি হোক বা বেসরকারি সব জায়গাতেই কোভিডের টেস্ট খুব সহজে হয়। তো সেক্ষেত্রে যখন কোনো ডক্টর প্রেসক্রাইব করছেন কোভিড টেস্টটা করা, অনেকের ক্ষেত্রে প্রবণতা আছে কোভিড টেস্টটা না করানো, স্টিগমাটা তো আমি এক্ষুনি বললামই। তো এই সেক্ষেত্রে আমার অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে যে কোভিড টেস্টটা করান, কেবলমাত্র নিজের জন্য নয়, নিজের ফ্যামিলি মেম্বারদের জন্য এবং প্রতিবেশীদের জন্য সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। এবং ফিউচার যে ধরনের কমপ্লিকেশন আমরা দেখে অভ্যস্ত হয়েছি, সেই ধরনের কমপ্লিকেশন জনগণ, যাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে কোভিড এখনো হয়নি, তারা হয়তো বোঝেনি, কিন্তু যাদের ফ্যামিলিতে কোভিড ইনফেকশন হয়েছে বা কোভিডের কারণে কোনো প্রিয়জনকে হারিয়েছে, তারা কিন্তু মর্মে মর্মে জানে কি ধরনের প্রবলেম ভবিষ্যতের দিকে টার্ন আপ করতে পারে। তাই আমরা যদি প্রথম দিকেই সতর্ক হই, একটু সচেতন হই, একটু কোভিডটা যখন ডক্টর বলছেন তখন করে নিতে পারি, এবং সোশ্যাল স্টিগমার থেকে মন থেকে আমরা যদি সরিয়ে দিতে পারি, তাহলেই অনেকটা কিন্তু কমপ্লিকেশন ইনসিডেন্ট
প্রিভেনশন রেট, কোমরবিডিটি এবং মরবিডিটি, মর্টালিটি অনেক কিছুই আমরা হয়তো কমাতে পারবো। আচ্ছা, আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অনেকে জানতে চান যে খাবার দাবার কি খাবে, কি ধরনের খাদ্য খেলে শরীরে একটু অ্যান্টিবডিটা বাড়তে পারে। যদিও আমরা জানি ভিটামিন সি ইত্যাদি বারবার, ভিটামিন সি, জিঙ্ক, এগুলো তো সবাই মাইক্রোনিউট্রিয়েন্টস প্রেসক্রাইব করেছেন। তো আমি বলবো যে নতুন কিছু, এমন কিছু বেশ কিছু বাজারের প্রোডাক্ট আসছে, আমি নাম বলতে চাই না, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বলছে ক্ষমতা বৃদ্ধি করে, অ্যান্টিবডি প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এমন ব্যাপার স্যাপার যে আগে অতটা কিছুটা ক্ষেত্রে তা অত্যুক্তি হয়, প্রয়োজনের তুলনায় বেশি বলা হয় আর কি। আমাদের বডি সিস্টেমে ইমিউনিটি একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, এবং কিছু কিছু জায়গায় আমাদের শরীরে যে টক্সিক মেটেরিয়াল তৈরি হয় সেগুলো ডিটক্সিফিকেশনের জন্য কিছু কিছু আমাদের মেকানিজমস রয়েছে। তো আমরা যে সমস্ত নর্মালি খাবার দাবার খাই, সে শর্করা জাতীয় হোক বা ফ্যাট জাতীয় হোক বা কিছু প্রোটিন জাতীয়ই হোক, সবকিছুর ব্যালেন্স ডায়েট, যেটা আগে রেকমেন্ডেশন ছিল ব্যালেন্স ডায়েট, এবং সেই ব্যালেন্স ডায়েট অনুযায়ী আমরা যেন চলবো। তার মধ্যে কিছুটা পোর্শন আমাদের শর্করা জাতীয় খাদ্য, 40 to 50% শর্করা থাকবে, 30% ফ্যাট জাতীয় খাবার থাকবে, তার মধ্যে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড পোর্শনের ভাগাভাগি রয়েছে, এবং বাকিটা প্রোটিন, 30 to 40% প্রোটিন থাকবে, এবং শাকসবজি, সব ধরনের শাকসবজি থাকবে। এবার সেটা ডিপেন্ড করছে তার কার কি ধরনের কোমরবিডিটি রয়েছে, সেই অনুযায়ী কারো ডায়াবেটিস থাকলে, কারোর থাইরয়েড থাকলে, কারোর প্রেশার থাকলে, কারোর হার্টের করোনারি আর্টারি ডিজিজ থাকলে, লিপিডের প্রবলেম থাকলে, সেই অনুযায়ী ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন হতে পারে। কিন্তু ইন জেনারেল যে সাধারণ মানুষ যাদের এই ধরনের কোমরবিডিটি নেই, তাদের ক্ষেত্রে আমি বলি যে সব ধরনের, এই যে বললাম, একটা কম্বিনেশন প্রোটিন, ফ্যাট এবং শর্করা জাতীয় খাদ্যের নির্দিষ্ট পরিমাণে একটা নির্দিষ্ট অংশে খাওয়া, যেটা প্রত্যেকটাতে থাকবে, এবং সাথে সাথে ফলমূলের ক্ষেত্রে আমাদেরকে সুবিধা কি, ফলমূলের ক্ষেত্রে বেশ কিছু ডিটক্সিফিকেশন এজেন্টস থাকে, যার মধ্যে ভিটামিনস থাকে, নিউট্রিয়েন্টস থাকে, সেগুলো আমাদের ক্ষেত্রে ডিটক্সিফিকেশনে অনেকটা হেল্প করে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।